আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আফরান চৌধুরী আসতে আর কতক্ষণ লাগবে? কথাটা বলতেই আফরান মিটিং রুমে প্রবেশ করে। আফরানকে দেখে এতক্ষণ সবার মনে যেই প্রশ্ন নিয়ে বিড়বিড় হচ্ছিল সবাই চুপসে গেল। আফরান গিয়ে ঠিক স্নেহার পাশের চেয়ারটায় বসে। এখানে একজন মেম্বার বলে উঠল, তাহলে আলোচনা শুরু করা যাক। কি বলেন মিস্টার চৌধুরী? আফরান সম্মতি দিল। তন্মধ্যে একজন বলে উঠল, মিসেস শাবনাম, যিনি এই বিষয়টা নিয়ে খুব বেশি পজিটিভ ছিলেন, উনি কোথায়? মিটিং শুরু করেন, প্রবলেম নেই, এসে যাবে। আফরানের মনে হয় পছন্দ হলো না কথাটা। ইম্পর্টেন্ট সাবজেক্টে লেট আমার পছন্দ না, মিটিং আগামীকাল হবে বলে দাঁড়িয়ে যায় আফরান। পেছন থেকে কেউ বলে উঠল, মিটিংটা আপনাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই বিরক্তিকর বিষয়। কথাটা শুনতেই সবার চোখ যায় দরজার দিকে। চুল থেকে ছোট রাবার ব্যান্ডটা খুলে মায়ের হাতে দিয়ে চুলগুলো এক হাতে গোছাতে লাগলো। শরীরে ব্ল্যাক কোটটা মায়ের হাতে আছে আর হোয়াইট কালারের একটা শর্ট জামা, একটু শর্ট হাতা যেটা হাতের কনুই ছাড়িয়ে নিচের দিকে ঝুলে গেছে, ব্ল্যাক প্যান্ট পরা, হাতে ঘড়ির জায়গায় একটা ডায়মন্ডের ব্রেসলেট পরা, সাদা কালারের পাথরে কাজ করা উঁচু হিলস পায়, মুখে ব্ল্যাক মাস্ক পরেই এসেছে, চোখেও চশমা, তবে আজ ব্ল্যাক চশমা জড়ানো। আচ্ছা, কেউ কি এমন মিটিংয়েও মাস্ক পরে আসে, নাকি কারোর থেকে নিজেকে লুকানোর জন্য গেট আপ করেছে? চুলগুলো ঠিক করে সোজা এসে খালি চেয়ারটার দিকে তাকিয়ে একবার ঢোক গিলল। আফরানের পাশের চেয়ারটাই শুধু খালি আছে, তবে এর পাশেরটায় মিসেস শবনম বসেছে। বসো শ্রাবণী, লেট হচ্ছে তো। আপনি চেয়ারটায় আসুন। শবনম কিছু বলতে যাবে তার আগেই আফরান বলে উঠল, সিনিয়র মেম্বার সিইও এর সাথে এভাবে কথা বলাটা ঠিক মনে হলো না কারো কাছেই। আপনি এভাবে কথা বলতে পারেন না মিস্টার চৌধুরী, ভদ্রভাবে কথা বলুন। আফরান বাঁকা হাসলো কিন্তু কিছু বলল না। শ্রাবণী কথা না বাড়িয়েই বসে পড়ল, তবে চেয়ারটা একটু শবনমের দিকে টেনে নিল। আফরান ডান হাতটা টেবিলে ভর দিয়ে রেখে হাতটা উপর করে তুলে, ফলে হাতটা গাল স্পর্শ করে হালকা মুঠিবদ্ধভাবে 5টা আঙুল কচলাতে লাগলো বারবার। একটু পর পর ঘাড়ের রগগুলো ভেসে উঠছে, কিন্তু যথেষ্ট নিজেকে সংযত করতে লাগলো। শবনম তার বক্তব্য তুলে ধরছে সবার সামনে, সবাই সেদিকেই মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। এবার আফরানের কথা শুনতে চায় সবাই। আফরানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উপস্থিত সবাই। আফরান সোজা সাপটা বলল, কত পার্সেন্ট শেয়ার চাই? শেয়ারের প্রশ্ন আসছে কিভাবে? জমিটা যেহেতু আমার নামে আছে সেহেতু এখানে বিল্ডিং হবেই, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার প্রবলেমটা কোথায় এখানে? আপনার প্রোডাক্টস যদি ভালো হয় এতে তো আমার কোম্পানি আপনারটা ছাড়িয়ে যাবে না নিশ্চয়। পাশ থেকে একজন বলল, ইয়েস মিস্টার চৌধুরী, আপনি আপনার কথা জানিয়ে দিন। এখানে কোনো নতুন গ্রুপ বা ইন্ডাস্ট্রি হবে না, সোজা ভাবেই বলছি কত পার্সেন্ট শেয়ার চাই, নয়তো ওই দলিলের কাগজ দুটি বদলাতে আমার সময় লাগবে না। পাশ থেকে শ্রাবণী বলে উঠল, 70% শেয়ার কি দিতে পারবেন তো? নয়তো এখানেই আমাদের খ শাখা উঠবে। শ্রাবণের কথায় সবাই অবাক চোখে তাকায়। শবনম বেশ কিছুটা অবাক হয়। 70% শেয়ার কেউ কোনো কালে দেবে নাকি? আর আফরান চৌধুরীর 70% মানে হাজার হাজার কোটি টাকা। মেয়েটা কি পাগল হয়ে গেছে? আফরান আবারও হালকা ঠোঁট বাঁকা হেসে আকস্মিক শ্রাবণীর চেয়ারটা ধরে টেনে নিজের দিকে এনে শ্রাবণীর কোমরে বা হাতে পেঁচিয়ে বলল, একদম পাক্কা প্লেয়ার আপনাদের সিইও দেখছি। আরিয়ার এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে সেটা হলো আফরানের স্পর্শ। যদিও টেবিলের একটু নিচে হওয়ায় কারো চোখে পড়েনি এখনো,
যে আফরান এভাবে ধরেছে তাকে, শুধু দেখেছে চেয়ার টেনে নিয়েছে কাছাকাছি। আরিয়া নিজেকে সবার সামনে ঠিক রাখার চেষ্টা করে টেবিলের ওপর থেকে হাতটা নিচে নামিয়ে আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। না পেরে চোখের চশমাটা টেবিলের ওপর রেখে বলে, হ্যাঁ। প্রবলেম কি আপনার? আরিয়ার হঠাৎ কথায় কারো বোধগম্য হলো না। আফরান সোজা হয়ে বসে আবারও ভিলেনি হাসি দিয়ে বলল, আমাকে বললেন? আরিয়া বুঝলো এখানের কাউকে আপাতত কিছু বুঝতে দিলে চলবে না। না, আপনাকে নয়। এখন বলুন শর্ত মানছেন কিনা। ওকে, 70% ডান। আফরানের কথায় সবাই অবাক হলো। এটা স্বপ্ন না তো? শবনম যেন না চাইতো বৃষ্টি পাওয়ার মতো হলো। তার প্ল্যান তো ছিল অন্য কিছু। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে মরতে কেমনটা লাগে সেটা দেখার জন্য এত প্ল্যান করে আফরানকে দেশে আনিয়েছে। আরিয়াকে নিজের কোম্পানির সব স্থাপত্য দিয়েছে, কিন্তু হঠাৎ এই 70%-এর কথা শুনে তো সব ইচ্ছা মরে গেছে এসবের। সারাদিন যদি চৌধুরী গ্রুপ থেকে 70% শেয়ার পায়, তবে তো কথাটা ভাবলেই নিজেকে মহারানীর জায়গায় বসাতে হয়। আপনি কি সিরিয়াস নাকি মজা করছেন? আমাকে কি জোকার মনে হয়? আরিয়াও বেশ অবাক হয়। বেশ, এত সহজে মেনে নেবে সেটা তো জানতো না। সে তো ভেবেছিল নিশ্চয়ই এটা মানবে না, দ্বিতীয়টাই মানবে। কিন্তু অবাক করে দিল কেন? আরিয়াকে এখনো আফরান এভাবেই ধরে আছে। আপাতত আরিয়া নড়ছে না। এটা একটা মিটিং রুম, প্রেস্টিজ আছে সবকিছুতে। কিন্তু কথা হচ্ছে, আফরান চৌধুরী এত নিচু মনের আজকে এখানে না আসলে জানতেই পারত না। নিশ্চয়ই সবসময় এই ধরনের কাজ সবসময় করে থাকে মেয়ে মানুষ পাশে বসলে। আচ্ছা, উনি কি আমাকে চিনে ফেলেছে? কথাটা ভাবতেই ধুক করে উঠল কলিজাটা। না, তা কি করে হয়? চিনলে এতক্ষণে নিশ্চয়ই মেরে দিত, হাজারটা চর গালে পড়ত। সবাই কংগ্রেস জানিয়ে হাত মিলায় শবনমের সাথে। আরিয়াও মিলাতে যায়, কিন্তু আফরান বলে ওঠে, ও ম্যাম, আপনার আঙ্গুলে ওটা কিসের দাগ? নিশ্চয়ই ব্যথা পেয়েছেন। হ্যান্ডশেক করতে পারবেন তো? আফরানের এই সাধারণ কথাটা আরিয়ার কাছে কেমন যেন থ্রেট মনে হলো। কি হচ্ছে এসব? নাকি ভয় পেয়ে আছি বলে সবকিছু গুলিয়ে ফেলছি? শবনম আফরানের সাথে হাত মেলাতে চাইলে আফরান ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা এখন আসতে পারেন। মিটিং শেষে সবাই উঠে দাঁড়ানোর আগেই আফরান আরিয়ার কোমর ছেড়ে দেয়। দ্রুত পায়ে আরিয়াও দাঁড়িয়ে যায় চেয়ার থেকে। মিটিং শেষে বাসায় ফিরেই আরিয়া হল রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সার্ভেন্টরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সবাই সামনে থাকা মেয়েটার রাগ দেখেছে সবসময়, কিন্তু আজকের মতো আগে কখনো দেখেনি। সবসময় সাবলীল চলাফেরা করেছে। রাগের কারণে লিমিট ক্রস করে এমন উল্টোপাল্টা জিনিসপত্র ভাঙচুর করতে দেখেনি। আরিয়ার চোখে জল এসে গড়ায়। তীব্র থেকে তীব্র ঘৃণা ওই ছোঁয়ায়, ওই স্পর্শে। ক্যারেক্টারলেস লোকটার সামনে কেন আবারও যেতে হলো তাকে? মায়া ভয়ে কাঁপছে, কিন্তু এই রাগের কারণ তার অজানা নয়। হয়তো খুব কষ্টের, নয়তো ঘৃণা। সে তো মিটিংয়ে আরিয়ার পেছনেই দাঁড়িয়েছিল, সবটা দেখেছে। এত বছর পর আফরান চৌধুরীর সামনে গিয়েছে। এটা কি সহ্য করবে ম্যাম? তার উপর এমন অশ্লীল কাজ করেছে। তখন সবার গুরুত্বপূর্ণ কথার মাঝে সে সবটা দেখেও প্রোটেক্ট করতে পারেনি ম্যামকে, যার থেকে দূরে থাকার জন্য নিজেকে এতগুলো দিন লুকিয়ে রেখেছে। আজ তার সামনে গিয়েছে। আবার তার ব্যবহারটা আজ জঘন্য ছিল। হ্যাঁ, সে শুনেছিল আফরান চৌধুরীর কথা সবার মুখে, তার নাকি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। তবে আজ কি দেখালো এটা? মিথ্যে তো নয়। মায়া পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে আরিয়ার কাছে গিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে বলল, ম্যাম প্লিজ কাম ডাউন, শান্ত হন। আর এমন অস্বাভাবিকভাবে আপনাকে কিছু না জানিয়ে হবে না। আরিয়া এই মুহূর্তে কারোর সাথে শান্তভাবে কথা বলার মতো নয়, উল্টো এসব কথা ফালতু মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে টেবিলের ওপর থেকে কাঁচের গ্লাসটা নিছক ভেঙে মায়ার গলা বরাবর ধরে বলল, একদম কথা বলবি না একটাও, নয়তো খুব বেশি ভালো হবে না কারোর জন্য। মায়া ভয়ে কাঁপছে, কপালে ঘাম এসে জমে। এমন ভাবে কখনো দেখেনি ম্যামকে। এমন সময় নাবিল বাহির থেকে দৌড়ে এসে আরিয়ার হাতটা মায়ার গলা থেকে সরিয়ে বলতে লাগলো, কি করছো কি আরু? পাগল হয়ে গেছো?
আরিয়ার বোধহয় রাগটা আরো চেপে বসলো। নাবিলকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, Hate this name. How many times will I say it? নাবিল দুহাত উপরে তুলে একটু নিচে নামিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে বলল, ওকে, ভুল হয়েছে, লাস্ট বার। কিন্তু তুমি কি করতে যাচ্ছিলে? আর শ্রাবণীর মাথাটা কি একদম চলে গেছে তোমার? কি হয়েছে আমাকে বলো। আরিয়া হাতের ভাঙা গ্লাসটা নিচে ছুঁড়ে মারে। কাচের টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ে। দুটো কাচ ঠিক আরিয়ার ফর্সা মসৃণ তুলতুলে পায়ের ওপর এসেও পড়ে। ফলে হালকা আঘাত লেগে একটু আঁচ পড়ে, রক্তের আভা প্রকাশ পায়। নাবিল সঙ্গে সঙ্গে আরিয়ার পায়ের কাছে বসে হাত দিয়ে কাঁচ দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ল। একটু জোরে শব্দ করে বলতে লাগলো, কি করছো শ্রাবণী? কি হয়েছে বলবে তো আগে। কি করছো এটা? কিসের জন্য রাগ করে আছো? আর যাই হোক, তার জন্য নিজের ক্ষতি কেন করবে? কাঁচ দুটো ফেলে দিয়ে আঘাতের জায়গা দুটো হাত দিয়ে একটু রক্তটা মোছার চেষ্টা করতেই পাশ থেকে একজন সার্ভেন্ট ফার্স্ট এইড বক্সটা নাবিলের সামনে এগিয়ে দেয়। নাবিল ছোট একটা তুলা দিয়ে রক্তটা মুছে দেয়। সেখানে ওষুধ লাগাতে গেলে আরিয়া পা সরিয়ে দিয়ে বলল, লাগবে না। বলেই উপরে হাঁটা ধরে। নাবিল শুধু তাকিয়ে থাকে। আরিয়া রুমে ঢোকার আগে নাবিল বলে নিচ থেকে বলে ওঠে, দেখো, নিজের কিছু করবে না, নয়তো কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরিয়া পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি। সোজা রুমে ঢুকে দরজা আটকিয়ে দেয়। আরিয়া দরজা আটকাতেই মায়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিটিংয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য কিছু? মায়া মাথা নত করে ভীত সন্ত্রস্ত হয়ে বলতে লাগলো, আসলে হয়েছে কি মিটিংয়ে? বলে মায়া থামলো। আর কথা আসছে না গলা দিয়ে। যদি এটা শুনে নিশ্চিত নাবিল স্যারের হাতে মরতে হবে। নাবিলের হাত মুঠোবদ্ধ হয়ে আসে। কপালের রগগুলো জানান দিচ্ছে এমনভাবে চুপ হয়ে যাওয়াটা একদম পছন্দ হয়নি তার। মায়া ভয়ে আবার বলা শুরু করে দিল, আসলে মিটিংয়ের সময় মিস্টার চৌধুরী অভদ্রতামি করেছে ম্যামের সাথে। নাবিল একবার চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করলো। পরক্ষণেই আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল। মায়া তো ভেবে নিয়েছিল আজ তাকেও প্রাণটানা দিতে হয়। আরিয়া গিয়ে ওয়াশরুমে ঢুকে উপরের শরীরের সাদা ড্রেসটা খুলেই হাত বাড়িয়ে পানি জাতীয় ভীষণ কড়া ঘ্রাণের কিছু একটা নিয়ে শরীরে ঢেলে দিয়ে যতটুকুতে আফরানের ছোঁয়া লেগেছে মনে আছে সবটা শরীরে ঘষা মাজা শুরু করে। বেশ খানিক সময় নিয়ে জায়গাগুলোতে ঘষে ঝর্ণা ছেড়ে দিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও পাশে থাকা গোলাপ জলের পানিতে নিজেকে এলিয়ে দেয়, যেখানে তার কিছুটা স্বস্তি বোধ হয়। নাবিল ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঠিক আফরানদের বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক চাপল। দ্রুত পায়ে নেমে কলিং বেল বাজায়। মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। সার্ভেন্টটা মনে হয় নতুন হবে, তাই তো জিজ্ঞেস করলো, কে আপনি? বড় সাহেব বাসায় নেই? নাবিল লোকটার কথায় পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে সোজা ভেতরে ঢুকে যায়। আফরান, নিচে নাম বলছি, নয়তো খারাপ হয়ে যাবে। আজকে আমার চেয়ে খারাপ দ্বিতীয় কেউ হবে না, বলে দিলাম। পাশ থেকে লোকটা বলে উঠল, আসলে আফরান স্যার তো আসেননি বাসায়। বাড়ির বড় সাহেব আফরান স্যার গত 3 বছর ধরেই নাকি বাসায় আসেননি শুনেছি। নাবিল বুঝলো আফরান বাড়িতে আসেনি। আফরান যে আরুকে চিনবে মিটিংয়ে এটা সে নিশ্চিত ছিল, কিন্তু এমন করবে সেটা ভাবেনি। আরুকে এমন রূপে দেখে একটু আনকমফোর্টেবল হবে এটাই ভেবেছিল, কিন্তু এই আফরান তো উল্টো করে দিল সবটা। 3 বছর আগের কথা কি ভুলে গেছে ওই আফরান? নাবিল এবার আফরানের অফিসে চলে গেল ডিরেক্ট। নাবিলকে দেখে প্রথমত গেটের কেয়ারটেকার ভেতরে যেতে দিতে চায়নি, কিন্তু পর মুহূর্তে তানভীরের কল আসলো কেয়ারটেকারের ফোনে, একে আসতে দাও। পরে কেয়ারটেকার গেট খুলে দিলে নাবিল সোজা আফরানের রুমের দিকে চলে গেল। নাবিল আসতেই তানভীর গিয়ে দরজা খুলে দিল। আফরান হাতে কিছু কাগজপত্র নিয়ে টেবিলে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর রেখে কিছুটা হালকাভাবেই দাঁড়িয়ে আছে। নাবিল ভেতরে ঢুকেই আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, প্রবলেম কি তোর? সাহস হলো কি করে ওর শরীরে টাচ করার? নিজের প্রমিস ভুলে গেছিস?
আফরান চৌধুরী যে নিজের কথা রাখে না, প্রুফ করে দিয়েছিস। তানভীর এসে নাবিলের হাত সরাতে যায়, কিন্তু আফরান চোখে ইশারা করে সামনে না আসার। কিছুটা বিরক্ত নিয়েই নাবিলের হাতটা কলার থেকে সরিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে বলিসনি যে ওই মিসেস শবনমের সাথে মিলে কাজ করছিস, আর আরুও সেখানে আছে। তুই যদি ভুলে যাস তবে আমি কেন ভুলবো না? আর তাছাড়াও এতদিনেও তো আরুকে নিজের করতে পারলি না। আর মাত্র 23 দিন বাকি 3 বছর পূর্ণ হতে, তখন তুই কি করবি? দেখ আফরান, ভালোই বলছি, আরও তোকে কখনো চাই না ভবিষ্যতে। দূরে থাক ওর থেকে। আমাকে ভালোবাসে না, কিন্তু বন্ধু ভাবতেও ওর কোনো আপত্তি নেই। আমাকে ও ঘৃণা করে না, কিন্তু তোকে ঘৃণা করে। আরও সেদিন আমার কাছে নিজে এসেছিল, ভুলে যাস না, আমি জোর করিনি। রাইট, সেই জন্যই তো তোর কথা মেনে নিয়েছিলাম। সেদিন রাতে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলি, তখন বুঝেছিলাম আরু তোর কাছে আছে, আর তার জন্যই আমাকে মারতে চাচ্ছিস। তারপর যখন আবার তুই সেটা বুঝে গিয়েছিলিস, কি করলি? ফালতু একটা গেম চ্যালেঞ্জ করে বসলি। আরু নাকি তোকে বিশ্বাস করে, হ্যান ত্যান আরো কত কি। ও গড, 3 বছর সময় নিলি, আরুকে নাকি নিজের করে নিবি। যদিও বিষয়টা জোকস লেগেছে আমার, তবুও শুধু ওই বোকাটা মেয়েটা কত দূর যেতে পারে, সাহসটা কতটুকু বেড়েছে, সেটাই দেখার জন্য তোকে টাইম দিয়ে আমি চলে গিয়েছি। আর তুই ভেবেছিস আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? তবে যদি সত্যি আরু তোর সাথে লুতুপুতু করতো, তোর কি মনে হয় আমি তাকিয়ে দেখে যেতাম? ওখানেই পুঁতে রাখতাম। আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি আর, কিন্তু তুই যে ওকে এমন প্রফেশনাল বানাবি সেটাও বলিসনি। আবার শবনমের সাথে হাত মিলিয়েছিস সেটাও বলিসনি। তোর কি মনে হয় আমি তোর সব কথা বিশ্বাস করেছি? ওই বোকাটার জন্য আমার 5-6টা সিক্রেট গার্ড আগে থেকেই ছিল। আচ্ছা, তুই তো বলিস যে আরুকে ভালোবাসিস, তা ভেবে দেখেছিস যার ভেতরে আমাকে নিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে, তার হাতে আরুকে তুলে দিচ্ছিস? আরুর কিছু হবে না গ্যারেন্টি দিতে পারবি? নাবিল কি যেন ভাবতে শুরু করলো। আফরান বাঁকা হেসে বলল, এমন ভেবে লাভ নেই। মনে কর তোর চ্যালেঞ্জটা আমার কাছে একটা ফালতুর থেকেও জঘন্য ছিল। আরু না চাইলেও আমার, জোর করে হলেও আমার, মরে গেলেও আমারই থাকবে। ওকে, বডিটাকে দরকার পড়লে মমি বানিয়ে রেখে দেব। শুধু শুধু এসব করে আর লাভ নেই। একবার যেহেতু চলে এসেছি, মনে কর সবকিছু এখন আমি যেভাবে চাইবো সেভাবেই হবে। বলে আফরান হাতের ফাইলগুলো রেখে কোটটা নিয়ে চলে যেতে যেতে বলল, আর হ্যাঁ, আরেকটা কথা, শবনম যদি একবার জেনে যায় আমি আরুকে চিনতে পেরে ইচ্ছে করে শেয়ার করেছি, তবে কিন্তু আরুকে মারার চেষ্টা করবে। এখন ভেবে দেখ, তুই কি শবনমকে সবটা বলে দিবি নাকি দিবি না, তোর ইচ্ছা। আর তাছাড়াও ওই মেয়ে মরলে কিন্তু আমার কিছুই যায় আসে না। অবশ্য মারলেই ভালো। এতদিন যা যা করেছে সবটা শাস্তি তো পেতে হবে, তাই না? পাখা গজিয়েছে ওড়ার জন্য, ওর পাখা আমি মিনিটেই শেষ করে দিতে পারি, কিন্তু আপাতত করছি না সেটা। ভোরের পূর্বাকাশে হালকা রোদ্দুর ছড়িয়ে দিয়েছে সূর্য। পৃথিবী তার সৌন্দর্যটা প্রকাশ করেছে। জানালা টপকে মৃদু হাওয়া এসে সামনে পর্দাটা বারবার সরিয়ে দিচ্ছে। একবার রোদের হালকা তেজ, আবার ছায়া এসে ঘুমটাকে উড়িয়ে দিল। বিরক্ত হয়ে চোখে ঘুম ঘুম ভাব নিয়েই ঠাইটা টেনে দিল আরু। পাশ থেকে কারো মৃদু হাসির শব্দ শুনে আরিয়া পাশ ফিরে বালিশে মাথা এলিয়ে দিয়ে বলল, আজ লেট হবে, ভালো লাগছে না নাবিল ভাইয়া, এখন যাও। নাবিল এসে আবার জানালাটা খুলে দিয়ে বলল, আজ জলদি যেতে হবে তো। ওঠো শ্রাবণী, কয়টা বাজে খেয়াল করেছো? 8টা বেজে 45 মিনিট। 10টা বাজে আরেকটু কাজ আছে। আরিয়া মিনমিন করে বলল। ওকে, 10 মিনিট। নাবিল আরিয়ার মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দিয়ে বলল, এবার কিন্তু সত্যি দেরি হচ্ছে শ্রাবণী, নয়তো পাশেই কিন্তু পানি আছে। আরিয়া বিরক্ত হয়ে কপাল কুঁচকে চোখ বন্ধ করে উঠে বসল। অবশ্য নাবিল এই কাজটা প্রতিদিন করতে অভ্যস্ত। গত 2টা বছর ধরে এটাই করে আসছে, আর আরুর মুখে একটাই শব্দ শুনছে, আজ যাব না ভাইয়া। নাবিল হাতে 1 কাপ কফি সামনে এগিয়ে দিয়ে বলল, এটা নাও। আরিয়া চোখ বন্ধ রেখে কফির কাপটা হাতে নিল।
খেয়াল না করে রোজকার মতো আজকেও গরম কফিটা মুখে তুলে আ আ শব্দ করল। নাবিল হু হু করে হেসে বলল, বলেছিলাম আগে উঠতে, আবার জিভটা পুড়ে দিলে তো। আরিয়া এবার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে কফির মগটা পাশে রেখেই চটজলদি খাট থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। পর মুহূর্তেই আবার বের হয়ে এক সেট জামা নিয়ে গেল। নাবিল মুচকি হাসলো। এমন বাচ্চামো দেখে তো সেই 7 বছর আগেও মেয়েটার প্রেমে পড়েছিল। প্রথম যখন দেখেছিল তার শালীন পোশাক, ভদ্রতা, লজ্জা লজ্জা ভাবটা কি আজও ভুলতে পারে চৌধুরী বাড়িতে? তারপর যখন ছাদে আড্ডা দিচ্ছিল, হালকা চাঁদের আলোতে মুখখানা কতটা উজ্জ্বল লাগছিল। কখন যে এই মনে জায়গা করে নিল মেয়েটা বুঝতেই পারেনি। সেই মায়া কি কখনো কাটানো সম্ভব? আচ্ছা, এতদিন ধরে একসাথে আছি, একবারও কি ওর মনে আমাকে নিয়ে কিছু ভেবেছে? আমি তো আমার এই পাগলিটাকে পাবো তো, নাকি ওই আফরান কিছু করে দিবে আগেই? আফরানের কথাটা ভাবতেই নাবিলের কপাল কুঁচকে আসে। এটাও সময় দেওয়া যাবে না। ওই শালা আফরানকে যতদিন মাটির নিচে না রেখে আসতে পারছি, ততদিন আমি আমার মায়াবতীকে নিয়ে টেনশনে থাকতে হবে। আর ওই শবনমকে তো আমি আগেই দেখে নেব। ভাবনার মাঝেই আরিয়া ওয়াশরুম থেকে বের হয়। নাবিলের চোখে আটকায় আরিয়ার চুলে। যদিও আগের লম্বা চুলগুলোই তার কাছে বেশি পছন্দের ছিল, কিন্তু এগুলো যে অপছন্দ এমন কিন্তু নয়। চুল টপকে পানি পড়ছে। আরিয়া দ্রুত এসে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে মাথার চুলগুলো শুকাতে ব্যস্ত হলো। নাবিল সেই চিত্রখানা দেখে নিজেকে ডুবিয়ে দিচ্ছে অতল গভীরে। চুলগুলো উড়ে উড়ে এদিক সেদিক দোল খাচ্ছে। আরিয়া নাবিলকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভাইয়া আপনি যান, আমি আসছি। নাবিল নিজেকে কল্পনা থেকে বের করে আর না দাঁড়িয়ে আরিয়ার কথা মতো চুপচাপ বের হয়ে গেল। সময়টা সন্ধ্যা বিকেল হবে হয়তো। আজ কাজ শেষে আসার পথে ঘোরাঘুরি, বৃষ্টি নামে। বিষয়টা আলিয়ার কাছে বেশ ভালো লাগলো। অনেক দিন হয় বৃষ্টি ভেজা হয় না, তাই ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। কিন্তু সবসময়ের মতো আজকেও ড্রাইভার দ্বিমত করলো। আরিয়া আজকেও সেমভাবে ধমক দিয়ে গাড়ি ঘোরাতে বলে। বাড়ি না ফিরে তার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্র তীরে চলে গেল। জায়গাটা সবসময় খালি থাকে। বেশি হলে বিকেলবেলা 4 থেকে 5-6 জন মানুষ আসে উপভোগ করতে। সবাই কি আর এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জানে? আরিয়া তো সেই 3 বছর ধরেই মন খারাপ হলে এখানে আসে সময় পেলে। আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে এসেছে বলে বলা যায়। হালকা আলো হয়তো আকাশ মেঘাচ্ছন্ন থাকায় একটু বেশি অন্ধকার লাগছে জায়গাটা। চারদিকটায় বেশ গাছপালা, সমুদ্রে ভরা। আরিয়া গাড়ি থেকে নামার সময় হাতের ঘড়িটা খুলে কোটটাই খুলে রেখে আসে। ড্রাইভার প্রায় অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে। আরিয়া 2 হাত উজাড় করে দুদিকে মেলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। হ্যাঁ, এটাই তো শান্তি। কোনো উশৃঙ্খলা নেই, কারো জোর নেই, আছে শুধু ভালো লাগার কিছু মুহূর্ত। আর একটু সামনে গিয়ে আরিয়া পানিতে হাত দেয়। ইস, যদি জীবনটাও ঠিক সাধারণভাবে কাটতো, আর 5টা মেয়েদের মতো। হঠাৎ করে একটা বাইক এসে ব্রেক করে গাড়িটার ঠিক পাশে, হেলমেট পরা, তবে হাত দুটোতে কভার নেই। তবে সাধারণত বাইকাররা লেদার জ্যাকেট পরে, কিন্তু লোকটা কোট প্যান্ট পরে আছে দেখে মনে হচ্ছে কোনো বড়লোক বাপের দুলালি ছেলে। বাইকের হর্নের আওয়াজ পেয়ে আরিয়া তাকিয়েছিল, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ এখানে অনেকেই আসে। তবে বৃষ্টির সময় কখনো দেখেনি এই 3টা বছরে। একবারও উল্টো বৃষ্টি আসার আগে সবাই দ্রুত বৃষ্টি থেকে বাঁচতে চলে যায়, কারণ অনেকের ধারণা সমুদ্রের কোলে বৃষ্টি মানেই স্রোত প্রবল হবে, এতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কিন্তু আরিয়া খুব কমই দেখেছে এসব। আরিয়ার শরীরে আপাতত ওড়না জড়ানো নেই, এটা অবশ্য এখন অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখানে ছেলেটাকে দেখে আসতে পায়ে হেঁটে গাড়ির কাছে যেতে নেয়, কিন্তু যাওয়ার পথে ছেলেটা একটা ছাতা মাথায় কাছে নিয়ে ধরে। আরিয়ার এই শান্ত মাথাটা আপাতত গরম করতে চাচ্ছে না, তাই বলল, থ্যাংক ইউ, এটা আমার লাগবে না। বলে 2 কদম বাড়াতে নেয়। ছেলেটা আবারও সামনে গিয়ে ছাতাটা ধরে পকেট থেকে একটা কাগজ আরিয়ার দিকে বাড়িয়ে দেয়। আরিয়া কপাল কুঁচকে বলল, মাথায় কি প্রবলেম আছে? আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, সো নিজের কাজে যান, অসভ্যতামি বন্ধ করুন। ছেলেটা এবার আরিয়ার হাতটা বাম হাতে ধরে ছাতাটা ধরিয়ে দিয়ে অন্য হাতে ছোট কাগজটা ধরিয়ে দিয়ে ইশারা করলো পড়তে। আরিয়া
আর ইউ ব্রেনলেস? মাথায় কি প্রবলেম আছে? আমাকে দেখে কি আপনার প্রেমপত্র পড়ার মতো মেয়ে মনে হচ্ছে? আর এসব কোন ধরনের অভদ্রতা? শরীরে এভাবে না বলে কয়ে টাচ করছেন কেন? ডু ইউ নো হু এম আই? এর জন্য আপনার কি হতে পারে? ছেলেটা আরিয়ার কথার পাত্তা না দিয়ে আবারও ইশারা করলো এটা পড়ার জন্য। আরিয়া এবার হাতের কাগজটা ফেলে দিয়ে ছাতাটাও হাত থেকে ফেলে দিয়ে বলল, ডোন্ট ফলো মি। বলে আরিয়া আবারও যাওয়ার জন্য পা বাড়াতে ছেলেটা আরিয়ার ডান হাতটা হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এসে কোমর পেঁচিয়ে ধরে। আহ, কি করছেন? মা বাবা সভ্যতা শেখায়নি বলেই নিজেকে ছোটাতে ব্যস্ত হয়, কিন্তু এমন শক্তিশালী ব্যক্তির সাথে কে পেরে উঠবে? ছেলেটা কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে এভাবে খিঁচ ধরে। আপনার নামে কেস করব আমি থানায়। ছাড়ুন বলছি। অসভ্যতামির পর্যাপ্ত শাস্তি আপনাকে যদি আমি না দিয়েছি তবে আমিও শ্রাবণী নই। ছেলেটা শুধু তাকিয়ে আছে আরিয়ার দিকে। আরিয়া, আশ্চর্য, একটু ভয়ের ছিটে ফোটাও নেই দেখছি আপনার। নাম কি বলুন তো? মা বাবা আছে তো, নাকি মরে গিয়েছে? শিক্ষা দিতে পারেনি? ছেলেটা এবার আরিয়ার যে হাতে ছাতাটা ছিল ওই হাতটাও চেপে ধরে যথেষ্ট জোরে। ওহ, লাগছে তো আমার। হোয়াট ইউর প্রবলেম? সাহস কি করে হয় এমন করার? আরিয়া চারদিকে গুমোট অন্ধকারে ছেয়ে গেছে এতক্ষণ। মিনিট খানেক পরে ছেলেটা আকস্মিক আরিয়াকে কোলে তুলে নেয়। আরিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, নামান বলছি। কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? লিমিট ক্রস করে ফেলছেন বলে দিচ্ছি। এর শাস্তি কি হতে পারে আপনি জানেন না মিস্টার? আপনারা ছেলেরা এমন কেন? মেয়েদের দেখলেই শুধু। এটুকু বলতে ছেলেটা ঠাস করে গাড়ির ভেতর আরিয়াকে ফেলে দিয়ে দরজাটা আটকে দিয়ে ড্রাইভারকে কিছু ইশারা করতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা দৃষ্টির সীমার বাইরে চলে যায়। ছেলেটাও আর দাঁড়িয়ে না থেকে বাইকে ওঠে। ভার্সিটির ক্লাস শেষে প্রেমা আর সামিরা হুট করে সিদ্ধান্ত নেয় চৌধুরী বাড়ি যাবে। অনেকদিন হয় ওই বাড়িতে যাওয়া হয় না, সেই 3 মাস আগে একবার গিয়েছিল। প্রেমা অবশ্য আরিয়ার হারিয়ে যাওয়ার পর 2 থেকে একবারের বেশি ওই বাড়ি যায়নি। আর যেহেতু সামিরা বলছে তাই যেতে রাজি হয়েছে। আর তাছাড়া বিশেষ কোনো এক কথা বলার আছে জাফর সাহেবের সাথে। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দেয়। সামিরাকে দেখে দুজন লোক মুখে হাসি রেখে বলল, আপনি এসেছেন ম্যাম সাহেব? কতদিন আপনি এখানে আসেন না। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। আরিয়া ম্যাম যাওয়ার পর বাড়িটা কেমন যেন শুনশান নীরবতা পালন করে। পাশ থেকে একজন সার্ভেন্ট বলল, তোমাদের মুখে আরিয়া মেয়ের যতই কথা শুনছি ভালো লাগছে, অথচ আমার কি দুর্ভাগ্য যে সেই সময় আমি ছিলাম না। এখন এই ভুতুরে বাড়ি পড়ে আছি, সেটাও বাধ্য হয়ে। লোকটার কথায় সামিরা মৃদু শব্দে হেসে ভেতরে এসে বলল, বাবা কখন আসবে? আসলে বড় সাহেব একটু অসুস্থ, তাই আজ অফিসে যাননি। সামিরা মুখটা সাথে সাথে মলিন হয়ে যায়, বলতে লাগলো, কি হয়েছে বাবার? আমাকে কেন একটাবার ফোন করে জানাননি? সার্ভেন্ট কোনো কথা বলল না। সামিরা এখানে আর না দাঁড়িয়ে থেকে উপরে জাফর সাহেবের রুমের দিকে পা বাড়ায়। সাথে প্রেমাও সামিরার অনুসরণে কদম মিলায়। সামিরা রুমের সামনে গিয়ে দরজাতে নক করেই ভেতরে চলে আসে। বাবা তুমি আমাকে। কথাটুকু শেষ করার আগেই খেয়াল করে আয়ুষ জাফরকে মাথায় পট্টি দিচ্ছে। আয়ুষকে দেখে প্রথমে চুপসে গেলেও আবারও মুহূর্ত খানিক পর সামনে এগিয়ে অপর পাশে গিয়ে বসতে বলতে লাগলো, বাবা আমাকে একটিবারের জন্যও জানানোর দরকার মনে করেনি। এই বুঝি আপনি আমাকে মেয়ে ভাবেন? তবে কেন জানালেন না? জাফর সাহেব এতক্ষণ চোখ বন্ধ করেছিল। সামিরার আওয়াজ পেয়ে চোখ খুলে মুখে হাসি রেখে বলল, তুমি কখন আসলে মা? আপনার কি হয়েছে? জ্বর হয়েছে? বলে কপালে হাত রাখতে যায়, কিন্তু চোখ জোড়া যায় কাঠিন্যতায় ঘেরা দৃষ্টিতে। এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে। সামিরা ভয়ে হাত নামিয়ে দেয়। সামিরার অবস্থা বুঝে প্রেমা বলল, ভাইয়া আপনি এখন একটু রেস্ট নেন, আমরা আছি এখানে। আসতে কি বলেছে? এই বাড়িতে আসার ইচ্ছে হলে তুমি একাই আসবে প্রেমা, ওটাকে নিয়ে আসার মানে আছে?
জাফর সাহেবের মনে হয় আয়ুষের কথাটা পছন্দ হলো না। সামিরারও মুখখানা দেখার মতো হয়েছে। ভেতরটা মুচড়ে ওঠে। আর কত অবহেলা সহ্য করবে। সঙ্গে সঙ্গে চোখের কোণায় মেঘ জমে। আর সীমা লঙ্ঘন করো না নিজের ভাইয়ের মতো, তবে তোমার আর ওর মাঝে কোনো পার্থক্য থাকবে না। আয়ুষ আর কিছু না বলে উঠে দাঁড়ালো ফুঁসতে ফুঁসতে। আয়ুষ বের হওয়ার পর সামিরা জাফর সাহেবের কপালে হাত রাখলো। মুহূর্তে যেন হাতখানা গরম তাপে ঝলসে ওঠে। বাবা, তোমার তো মনে হচ্ছে ভীষণ রকমের জ্বর উঠে আছে, বলে অপর পাশে গিয়ে ভেজা পট্টিটা হাতে নিয়ে কপালে রাখলো। প্রেমা গিয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে পাশে বসে হাত পা মুছে দিতে লাগলো। খাবার খেয়েছিলে? পড়তেই তো পারিনি। উনি নিয়ে আসেননি? ও ছেলে মানুষ এত কিছু বুঝে নাকি? সামিরা আর কিছু না বলে রুম ছেড়ে নিচে গেল। কাজের মহিলা লতাকে তো সেই 2.5 বছর আগেই আসতে নিষেধ করে দিয়েছিল। মানুষ নেই থেকে কাজের মহিলা রেখে লাভ কি? জাফর সাহেব আয়ুষ তো বাহিরেই খেয়ে নেয়। পুরো বাড়িতে একটা মহিলাও নেই, সেখানে কাজের মহিলাকে কিভাবে রাখে? সামিরা গিয়ে একজন সার্ভেন্টকে কিছু লিস্ট লিখে দিয়ে এগুলো নিয়ে আসতে বললে প্রায় 10-15 মিনিটের মাথায় ওসব নিয়ে আসে। ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নেয় সামিরা। আধ ঘন্টার মধ্যেই খিচুড়ি বানিয়ে নেয়। এই মুহূর্তে মনে হয় এটাই বেস্ট মনে হয়েছে সময়ের দিক দিয়ে। তাছাড়া হালকা ঠান্ডাও পড়ছে। জাফরকে শোয়া থেকে কোনো রকম উঠিয়ে খাটের সাথে হেলান করে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। কখন হয়েছে এত অসুস্থতা? কাল রাত থেকে শরীরটা খারাপ করেছিল। ঔষধ আনিয়েছো? আয়েশ এনেছিল। কোথায়? জাফর সাহেব ইশারা করে দেখিয়ে দিতে সামিরা গিয়ে উঠে ওষুধের বাক্সটা নিয়ে এসে খাবার শেষ করে খাইয়ে দেয়। তারপর শুয়ে দিয়ে বলল, একটু ঘুমাও, ভালো লাগবে। আজকে থাকবি মা? না থেকে উপায় আছে? কে দেখবে তোমায়? জাফর শব্দ করে হাসার চেষ্টা করে প্রেমাকে বলল, তুমিও আজ থেকে যাও। না চাইলেও রেখে দিব, চিন্তা করো না। তুমি ঘুমাও, ঠিক আছে? আর ঘুম ভাঙলে ডেকো, ঠিক আছে? জাফর সাহেব সম্মতি দিলে সামিরা প্রেমা রুম থেকে যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে চলে যায়। যেটার জন্য আসলাম সেটাই তো হলো না সামু। চাচা সুস্থ হোক তারপর বলবো। এখন বললে আগ্রহ নিয়ে নিজের কথাই ভুলে যাবে। তবে আমি যাচ্ছি, আগে শিওর হয়ে যে আসলে ওই মেয়েটা কি এসকে কোম্পানির সিইও নাকি অন্য কেউ। কেন জানি বারবার মনটা বলছে ঠিক আরুর মতো দেখতে। চোখ জোড়া দেখিসনি সেদিন? সেটাই তো, দেখতে আরুর মতো কিছুটা, কিন্তু আরও যদি হয় নিশ্চয়ই এই ধরনের খোলামেলা ভাবে চলবে না। ফোনে দেখিসনি শত শত নিউজ মেটের ব্যাপারে? আবার দেখলাম আরফান ভাইয়ের কোম্পানি শেয়ার দিয়েছে। ও গড, মাথায় কিছুই ঢুকছে না। কথাটা ভাবার মাঝেই কানে আওয়াজ আসলো। কখন আসলি? প্রেমা সামিরা আগ্রহ নিয়ে নিচের দিকে তাকায়। আফরানকে দেখে অবাক হয়। অবশ্য গত পরশু এসেছে, সেটা ফোন ঘাটলেই সামনে আসে। ভাইরাল নিউজ, প্রফেশনাল বিজনেসম্যান মিস্টার চৌধুরী দীর্ঘ 3 বছর পর দেশে ফিরেছেন। আফরান আয়ুষের কথার উত্তর না দিয়ে উপরের দিকে পা বাড়ায়। কিছু তো বল, এসেছিস তো পরশু, বাড়ি আসিসনি কেন? আর দেখলাম এসকে গ্রুপের সাথে হাত মিলিয়েছিস। অথচ আমার যতটুকু জানা ওই মহিলা তোর বিরুদ্ধে কাজ করেছে সবসময়। আমার যেটা ইচ্ছে হয়েছে করেছি। আমার প্রফেশন নিয়ে কারো বলা আমার পছন্দ না, বলে রুমে যেতে নেয়, কিন্তু মাঝে সামিরা পেছন থেকে প্রশ্ন করে বসে, ভাইয়া আরিয়া কোথায় আছে কিছু জানেন? আফরান বিরক্ত হয়ে পেছন না ঘুরেই বলল, আমার তো মনে হয় ওটা মরে গেছে। এতদিনে বেঁচে থাকার কোনো সম্ভাবনা দেখছি না। বলে বাঁকা হেসে ভেতরে ঢুকে। আফরানের কথাটা এখানে কারো পছন্দ হলো না মনে হয়, তবে কথার মধ্যে কেমন যেন কোনো দ্বিধাহীনতা। তার মানে আরিয়া কোথায় আছে সেটা ভাইয়া জানে, নয়তো এমন স্বাভাবিক আচরণ কখনো করতো না। সামিরা এটা নিয়ে একদম শিওর, কিন্তু যদি মেনেই থাকে তবে বাড়ি নিয়ে আসছে না কেন? কি চাচ্ছে ভাইয়া? ভাবনায় হারিয়ে যায় সামিরা। ভোর ভাঙে প্রেমার কথায়। কি রে, কি ভাবছিস এত? দেখলি ভাইয়া কতটা নির্দয়? আরিয়া এই কারণেই ভাইয়াকে সহ্য করতে পারতো না। চুপ কর তো, তোকে পরে বুঝিয়ে বলবো, এখন আয়। কি বলবি? সামিরা উত্তর করলো না। সময়টা বোধহয় বিকেল টাইম হবে। অনেকক্ষণ হয়েছে প্রেমা সামিরা একবার ছাদে
একবার বাগানে আড্ডা দিচ্ছে, হাঁটছে। অতীত নিয়ে আরো সহ মজার মজার কথাগুলো আজ ভীষণ করে মনে পড়ছে। সেগুলো মুখে বলা বলি করছে দুজনেই। এই শোন না, আমি আবার আসবো রাতে, এখন যেতে হবে। কেন? গোসল দিয়ে আসেনি তো, কেমন যেন লাগছে। ও সেম অবস্থা। শোন, আমার কিছু সে জামা আছে এখন ওই বাড়িতে, চল এগুলো পরি দুজন। তোর সমস্যা নেই তো? আবার যাবি আবার আসবি, বেশি রানিং হয়ে যাবে না? ওকে চল, সমস্যা নেই, আমার এখন যেতে ইচ্ছে করছে না, একা একা ভালো লাগে না। সামিরা প্রেমা ভেতরে গিয়ে সোজা আয়ুষের রুমে গেল। একটু আগে আয়ুষ বেরিয়েছিল, তাই তো ভয় নেই ভেতরে। কাবাড খুলে কপাল কুচকায় সামিরা। জামা কাপড় তো একটাও নেই, অবশ্য না থাকার কথা। এতদিন কি উনি আর রেখে রেখে চোখের সামনে ইচ্ছে করে বিরক্তিকর জিনিস দেখবে নাকি? কিন্তু কোথায় রেখেছে? সামিরা পুরো কাবাড চেক করছে। আয়ুষের জামা কাপড়গুলো এক এক করে নামিয়ে খাটের উপর রাখছে আর নিজের জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে। চোখে তো পড়ছেই না তার জামাগুলো। আরে ভাই, মানলাম আমি বিরক্তিকর মানুষ, তাই বলে কি জামাগুলো ডাস্টবিনে ফেলে দিবি? উছড়ে পোকার লোক একটা। যতই পজিটিভ চিন্তা করি ততই আরো দূরে সরিয়ে দেয়। কথাটা ভাবতেই পেছন থেকে বলে ওঠে, এসব হচ্ছে কি এখানে? আমার রুমে মেয়ে মানুষ কেন? আর এসব কি করছো? প্রেমা ভীত চোখে তাকায় আয়ুষের দিকে। যদিও লোকটা ক্রাশ খাওয়ার মতো, প্রথম তো এই লোকটার প্রতি তার এক আকাশ সমান ভালো লাগা ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যবহারগুলো দেখে মন থেকে ভাইয়া ভাবতেও ইচ্ছে হয় না এখন। সব ছেলেরাই কি এমন? হয়তো না, সাদেক ভাইয়ার সাথে সম্পর্কটা একটু দূরের হতে পারে, কিন্তু কখনো খারাপ ব্যবহার পাইনি আমি। আয়ুষ ভেতরে ঢুকে সামিরার দিকে তাকিয়ে বলল, আমার রুমে কেন আসলে? আর কোনো রুম চোখে পড়েনি? আর এসব কি করছো? না বলে এটাতে হাত দিয়েছো, আবার জামা কাপড়গুলো এমন এলোমেলো করছো। এর জন্য কি করতে পারি তুমি জানো? সামিরা ভয়ে ঢোক গেলে, উনি তো চলে গিয়েছিলেন, কখন আসলেন? আসলে হয়েছে কি ভাইয়া? এটুকু বলতে আয়ুষ বলল, তুমি এখন আসতে পারো, আমার ওই মেয়ের সাথে কথা আছে। প্রেমা ভয়ে আর কথা না বাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রেমা যেতে আয়ুষ দরজাটা আটকে দেয়। দেখুন, সত্যি বলছি, আমার কিছু জামা কাপড় ছিল এখানে, তাই এসেছি, পাচ্ছিলাম না। আয়ুষ কপাল কুঁচকে আস্তে ধীরে আস্তে আস্তে বলল, তোমার কি মনে হয় 2 বছর আগের জামা এখনো এখানেই থাকবে? 2 বছর আগের না তো, কিছু মাস আগে যখন একবার চাচা অসুস্থ হয়েছিল তখন এনেছিলাম। তোর কি মনে হয় যে তুই এখানে জামা রাখবি আর আমি সেগুলো গুছিয়ে রেখে দেবো যত্ন সহকারে? আয়ুষকে এমন ভাবে দেখে সামিরার কপালে ঘাম জমে। 2 কদম পিছিয়ে বলতে লাগলো, ও আসলে আমি বুঝিনি, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলে আয়ুষকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে দরজার দিকে যেতে নিলে আয়ুষ এক হাতে ধরে বলল, কোথায় যাচ্ছিস? এগুলো কি আমি ভাঁজ করব? তুই অগোছলা করবি আর আমি এসে এসব ঠিক করব? আসলে আমি ঠিক করে দিচ্ছি তো। বলে আয়ুষের থেকে হাতটা ফুটাতে চাইলো, কিন্তু আয়ুষ উল্টো সামিরার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁত কটমট করতে করতে বলল, কার্ড থেকে বলে বাড়ি ছেড়েছিলি, আমি তোকে বলেছিলাম চলে যেতে। আমি তো। আয়ুষ সামিরার কথা কেড়ে নিয়ে বলল, আমার থেকে বলে গিয়েছিলি? কলিজাটা কত বড় হয়েছে দেখি। আমাকে ডিভোর্স নোটিশ পাঠাতে চেয়েছিলি, বল বল কত বড় কলিজা হয়েছে তোর? সামিরা ভীত কণ্ঠে জবাব দিতে লাগলো, আপনিই তো বলেছিলেন চলে যেতে, মনে নেই? আর তাছাড়া আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাই তো গিয়েছি। আর আরও নেই, কি করব থেকে? এই বাড়িতে আরোর জন্য এসেছিলি, তোকে আরও বিয়ে করে এনেছিল। ছি, কি সব বলছেন আপনি? তাহলে কেন বললি আরও নেই, তাই চলে গিয়েছিস? আরে এর আগের শব্দটা শুনেনি? এই বাড়িতে আমার কেউ নেই বাবা ব্যতীত। আর বাবা কতক্ষণ বা বাড়িতে থাকে? আমি কি যাদের দেশে থাকি চোখে পড়ে না? আজব তো, এভাবে কথা পেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনার চোখে বিষাক্ত হতে চাই না, তাই। আমি তোকে সেটা বলেছিলাম। আবারও কিন্তু উল্টো কথা শুনিয়ে যাচ্ছেন। হাত ছাড়ুন, এগুলো গুছিয়ে চলে যাব, আর আসবো না আপনার রুমে। ওহ, তা আর কার বেডরুমে যাওয়ার ইচ্ছে আছে?
আপনি কিন্তু খুব বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে। যখন বাড়ি ছেড়ে গিয়েছিলি একবারও নিজেকে এই বাড়ির বউ মনে করেছিস? কখনো দেখেছিস বাড়ির বউরা এমনি করে হাজবেন্ডের থেকে না বলে বাপের বাড়ি চলে যায়? সামিরা নিরুত্তর হয়ে আয়েশার দিকে চোখ রাখে এবার। এভাবে তাকিয়ে আছিস কেন? দেখুন, আপনার কাছে একটু হতে পারে, আমার কাছে আপনার সামান্য বকাটুকু বিশাল মনে হয়। আমার খুব খারাপ লাগে। আপনি কিভাবে বুঝবেন প্রিয় মানুষটির থেকে অবহেলা পেলে নিজেকে কেমন লাগে? যখন আপনি কাউকে ভালোবাসেন মন থেকে সেদিন বুঝবেন। অবশ্য সেটা বিয়ের পরে বেশি উপলব্ধি হয়। যখন নতুনভাবে আবার বিয়ে করে সংসার করবেন তখন বউ থেকে। কথাটা শেষ করার আগেই আয়েশ সামিরাকে আকস্মিক এক ঝটকায় দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই চাস আমি বিয়ে করি? সামিরা ভয়ে কাঁপছে। এই দুই ভাইয়ের রাগ কি এমনই? চাচা তো সরল, তবে রাগটা কার মতো পেয়েছে এরা? কি হলো, চুপ করে আছিস কেন বল? এভাবে বলছেন কেন? আমাকে এখান থেকে যেতে দিন, পরে বলছি। 3টা বছর অপেক্ষা করিয়ে রেখেছিস, আর কত? আমাকে কি মনে হয়? হ্যাঁ, যা ইচ্ছে করে যাচ্ছিস, কিছু বলছিস মানে এই নয় আমার কোনো অবধি কিছু যায় আসে না। আপনার কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি। বাবা উঠে যাবে, যেতে দিন আমায়। আয়েশ এবার দেয়াল থেকে হাত সরিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে সামিরার সামনে থেকে সরে দাঁড়ায়। সামিরা দীর্ঘ শ্বাস ফেলে যাওয়ার জন্য, কিন্তু আয়েশ এবার শান্ত গলায় বলে ওঠে, এগুলো ঠিক করে দিয়ে যা। সামিরা দেরি না করে এগুলো চট করে গুছাতে শুরু করে। মিনিট কয়েক পর আয়েশ এক সেট সালোয়ার কামিজ সামিরার সামনে হাত বাড়িয়ে ধরে। সামিরা অবাক হয়, আয়েশের দিকে তাকিয়ে বলে, কোথায় রেখেছিলেন? একদম অতিরিক্ত প্রশ্ন করবি না। সামিরা কথা না বাড়িয়ে কাপড় হাতে নিয়ে এক সাইডে রেখে আয়েশের জামাগুলো ভাঁজ করতে লাগলো। এইসব রেখে গোসলে যা, আবার রাত করে গোসল দিলে জল বানাবি নিজের, তখন এর দায় কে নিবে? সামিরা কথা বাড়ায় না, জানেই বৃথা যাবে। নিজের কাপড়গুলো হাতে নিয়ে বলল, আরেক সেট থাকলে দিন। প্রেমাও। আয়েশ চুপচাপ কাবার থেকে আরেক সেট নিয়ে আসলো। সামিরা কিছুটা অবাক হয়, কারণ আয়েশের পার্সোনাল যে র্যাকটা, ওটার থেকে জামা বের করছে, যেখানে সামিরা কখনো কিছু রাখেনি, কারণ এটা আয়েশের পার্সোনাল, আগেই নিষেধ করে দিয়েছে ধরতে। তাই আয়েশ কপাল কুঁচকে হাতে জামাটা ধরিয়ে রুম ছাড়ে। বারান্দায় ছোট একটা দোলনা টাঙানো। প্রায় সময় মন খারাপ হলে এখানেই বসে থাকে আরিয়া। বাহিরের জগৎটা কতটা নিষ্ঠুর সেসব নিয়েই ভাবে। কখনো বা মা বাবার কথা মনে পড়ে, তবে এসব সে ভাবতে চায় না। অতীত নিয়ে কিছু মনে হলে ইচ্ছে করে ভাবনা পাল্টে ফেলে। ভীষণভাবে ঘৃণা চেপে আছে ভেতরে অতীত নিয়ে, যেটা কখনো দূর হওয়ার নয়। কিন্তু আজ মূলত মন খারাপ নয়, সন্ধ্যা রাতের বিষয়টা ভাবাচ্ছে বারবার। আবারও তাকে ছেলেদের খপ্পরে পড়তে হলো। সে তো স্ট্রং, তাই না? তবে কেন আজ ওই লোকটার গায়ে আঘাত করতে পারলো না? উল্টো মনে হচ্ছিল খুব অভিমান নিয়ে ওই লোকটার কাছে কত কিছু বলতে। কিন্তু কেন? আগে তো কখনো দেখিনি, একে চোখেও পড়েনি। আশেপাশে, হ্যাঁ মানলাম, অনেক ছেলে পেছনে একটু দেখার জন্য, কথা বলার জন্য বারবার ডাকে, তবে এই বিষয়টা স্বাভাবিক নয়। কে লোকটা? আমাকে জানতে হবে। আচ্ছা, ওই বাইকের নামটা কি ছিল? ও গড, কিছুই তো দেখা হয়নি। যদি নামটা দেখতাম অন্তত বের করতে এত ঝামেলা হতো না। কিছুটা বিরক্ত হয়ে আরিয়া বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা কপাল ঘষতে লাগলো। তার মধ্যে নাবিল ভেতরে এসে বলল, এখনো ঘুমাওনি? কতবার বলবো তোমায় বৃষ্টিতে ভিজো না? বৃষ্টির পানি তোমার শরীরে অসুস্থতা নিয়ে আসে। আরিয়া মাথা সোজা করে তাকালো, কিন্তু কিছু বলল না। আবার যেন না দেখি। ওষুধ খেয়েছিলে? নাবিলের চোখ দুটোতে মনে হলো আগুন জ্বলছে এই মুহূর্তে। ধমকিয়ে বলল, সত্যি করে বলো, ঘুমের ওষুধও খেয়েছিলে তাই না? কয়টা খেয়েছো? বলেই আরিয়ার সামনে এসে দাঁড়ালো। 2টো খেয়েছি, সত্যি বলছি, এর বেশি খাইনি। আর জ্বরের ঔষধও খেয়ে নিয়েছি। নাবিল এবার দোলনার এক পাশ ধরে
এক হাঁটু গেড়ে বসে ধমকিয়ে বলতে লাগলো। দেখলে তো, তুমি আমার কথা একটুও শুনো না। আর কিভাবে বললে তুমি বুঝবে? ওই ওষুধ সুস্থ মানুষের জন্য নয় শ্রাবণী, শরীরের অনেক সমস্যা হয়, বুঝো না কেন তুমি? আমাকে রাগিও না, তবে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আরিয়া কিছুটা ভয় পায় নাবিলের ধমকে, কাপা গলায় নাবিলের দিকে তাকিয়ে বলল, আর খাবো না, সত্যি বলছি। ওটা না খেলে আজ ঘুমোতে পারতাম না। তা এখন কোথায় ঘুমাচ্ছ শ্রাবণী? আমি শান্ত আছি, শান্ত থাকতে চাই। তোমার সাথে আমার মেজাজ দেখাতে চাই না। তোমাকে আঘাত করতে আমার খুব কষ্ট হবে। ভালোভাবে বলছি, নিজের ক্ষতি করে আমাকে চেঞ্জ হতে বাধ্য করো না। বিষয়টা ভালো হবে না কারোর জন্য। আরিয়া ভয়ে কাঁপছে। নাবিলকে সাধারণত ভয় পায় না আরু, তবে মাঝে মাঝে কেমন যেন খুব ভয় করে এমন রূপটা দেখলে। পুরুষ মানুষ রাগলে কি কি করতে পারে সেটা তার চেয়ে ভালো কেউ জানে না। আরিয়ার এই কম্পিত শরীর দেখে নাবিলের রাগটা নিমেষেই শেষ হয়ে যায়। দেখো শ্রাবণী, আমি সরি, কতবার নিষেধ করেছি ওটা খেতে। কেন বারবার নিয়ে আসো এটা? আর কখনো যেন এমন না হয়, বুঝেছো? ভেতরে যাও আর ঘুমিয়ে পড়ো। আমাকেও যেতে হবে, অনেক রাত হয়েছে। ওকে বলে উঠে দাঁড়িয়ে সোজা রুমে গিয়ে কম্বলটা শরীরে টেনে শুয়ে পড়ল আরিয়া। নাবিল মৃদু হেসে যাওয়ার সময় দরজাটা লক করে দিয়ে যায়। মাঝরাতে আকস্মিক শরীরে কারো উষ্ণ ছোঁয়া অনুভব হতেই আরিয়া ঘুম ঘুম চোখে বিড়বিড় করে বলল, কেউ কি এখানে আছে? তুমি স্বপ্ন দেখছো, ঘুমিয়ে যাও। উষ্ণতাপে আরিয়া ঘুমের ঘোরেই একদম বুকের মধ্যে মুখ গুজে একদম লেপ্টে মিশে যায়। আরিয়ার কাছে বিষয়টা উষ্ণ তোলার তুলতুলে কম্বল মনে হলো। আফরান যেন দীর্ঘদিন পর এমন শান্তি পাচ্ছে। সবটা দিয়ে একদম আরিয়াকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে নিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলো। কতটা মিস করেছে এই মেয়েকে এতটা বছরে, কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হবে। দ্বিতীয়বার যেন এমন করার চিন্তা মাথায় না আসে। আমি জানি আরো খুব ঘৃণা আমায় নিয়ে তোমার ভেতর। আমি কি করব বলো? তোমায় কেন ছুবে অন্য কেউ? সেদিন রাতে তোমার শরীরের প্রতিটা স্থান জানান দিচ্ছিল অন্য কারো স্পর্শ লেগে আছে। কিভাবে ঠিক থাকি বলো? তাই তো নিজের স্পর্শ এঁকে দিলাম পুরো শরীরে, যেন কখনো অন্য কিছু করার আগে আবার কথা মাথায় আসে। কিন্তু তুমি তো উল্টো কাজ করলে। যেখানে রাগ অভিমানটা আমার সাথে দেখানোর কথা ছিল, সেখানে তুমি সব কিছু ফেলে খুশিটা এই নাবিলের সাথে ভাগ করে নিলে। এটার শাস্তিটা তোমাকে পেতেই হবে আরু। কি ভেবেছো সব কিছু মেনে নিয়েছি? ইটস নট রাইট। ঠিক সময়ে প্রত্যেকটা মানুষকে নিজের জায়গা কোথায় সব কিছু জানিয়ে দেব, আর তোমাকেও বুঝিয়ে দেব। আমি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। তোমার সব কিছুই হবে আমিতে। সেখানে তুমি যতবার অন্য কারোতে নিজের জায়গা খুঁজতে যাবে, ততবারই তোমার সীমাবদ্ধতা কোথায় সেটা দেখিয়ে যাব। ইচ্ছে করে কেন? শাস্তিগুলো নিজেই বাড়িয়ে নাও, আবার আমাকেই দোষী বানাও। সকালের ঘুমটা ভাঙে ঠিক দ্বিপ্রহরের মাঝামাঝি সময়ে। রোদের তাপে শরীরে হালকা ঘাম জমায় ঘুমটা হালকা হয়। পাশ থেকে নাবিল বলে উঠল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আজকে অফিস যাব না প্লিজ। আজ ফ্রাইডে শ্রাবণী। আর একটু ঘুমাই তাহলে? তোমার ইচ্ছা, তবে এখন 1:30টার উপরে বাজে, চাইলে সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে পারো। আরিয়া হকচকিয়ে লাফিয়ে উঠে বসে বলল, হোয়াট? এতটা সময় ঘুমিয়েছি? নিচে দেখো ঘড়িতে। আরিয়া পাশে অ্যালার্ম ঘড়িটিতে একবার চোখ রেখে বলে, আজ অ্যালার্ম কেন বাজলো না? ঘুমের জন্য হয়তো শুনতে পাওনি। অ্যালার্ম বাজলে অবশ্যই আমি শুনতাম। আগেও তো অনেকবার খেয়েছি ঘুমের ট্যাবলেট। সেটা আমি কি জানি, হয়তো অ্যালার্ম এড করতে ভুলে গেছো। আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করার আগে অ্যাড করেছি, ট্রাস্ট মি। আচ্ছা মানলাম, এখন যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু অ্যালার্মের হয়তো ভূত এসেছিল। বলে হালকা শব্দে নাবিল হাসল। নাবিল জানে হয়তো অ্যালার্ম বেজেছে, ঘুমের ঘোরে টের পায়নি, তাই কথা বাড়ায়নি বিষয়টা নিয়ে। নাবিল সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে আরিয়া রেডি হচ্ছে।
আজ কোথাও বেরোবে? বিশেষ কোনো কাজে নয়। রেডি হচ্ছ যে? একটু নদীর তীরে যাব, তাছাড়া আমার কিছু কাজ আছে। ওই লোকটা কে ছিল বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাকে তো জানতেই হবে। ওই ছেলেকে জেলে না দেওয়া অবধি আমার শান্তি নেই। মেয়েদের সাথে অসভ্যতামির ফল কি হতে পারে এটা জানা দরকার গোটা পৃথিবীর। আমি আসবো? প্রয়োজন নেই, তবে ওখানে আপনার কাজ থাকলে আমার আপত্তি নেই। ঠিক আছে, একাই যাও, তবে সাবধান থেকো। বৃষ্টি আসলে যদি আজকেও ভিজো তবে কিন্তু। ঠিক আছে, ভিজবো না আজ। বলে আলিয়া শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে গেল। নাবিল মুচকি হাসে। সব কিছুতেই তোমাকে এত ভালো লাগে কেন বলতে পারবে? জাফর সাহেব অনেকটাই সুস্থ হয়েছেন। সামিরা কাল থেকে যা যত্ন নিয়ে যাচ্ছে, সুস্থ না হয়ে উপায় আছে? তবে হাঁটতে গেলে মনে হয় যেন মাথাটা এক্ষুনি ঘুরিয়ে পড়ে যাবে। চোখেও ঘোলাটে দেখে। এই বুঝি ডক্টরের কাছে গেলে চশমাটা ধরিয়ে দেবে, যেটা খুব অস্বস্তিকর মনে হয়। সেটা ভেবেই আজ অব্দি চোখে ডক্টরের কাছে যাননি জাফর। প্রেম আর সামিরা মিলে পুরো বাড়িটা সারাদিন লাগিয়ে সুন্দরভাবে গুছিয়ে গেছে, কিন্তু আকস্মিক এই মুহূর্তে কতগুলো লোক বাড়ির ভেতরে ঢুকে গেল। সামিরা আশ্চর্য হয়ে একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, লোকগুলো কারা? কি করতে এসেছে? সাথে এত এত ফুল কেন? কেউ আসবে? কিন্তু এমন কেউ তো নেই যে তাকে আসলে এমন ফুল দিয়ে বরণ করতে হবে। সার্ভেন্ট একটু আস্তে করে বলল, আসলে আফরান স্যার এগুলো আনিয়েছেন। বাড়িতে নাকি পার্টি আছে আজ। ভাইয়া বলেছে? না, লোকগুলো তো সেটাই বলল। সামিরা আর কিছু না বলে ওই লোকগুলোর কাছে গিয়ে বলল, কিসের পার্টি জানতে পারি? একটা লোক বলল, সেই সব তো জানি না ম্যাম, কিন্তু মিস্টার চৌধুরী যেহেতু এসব করতে বলেছেন, নিশ্চয়ই বিশেষ কোনো অনুষ্ঠান আছেই। সামিরা আর কিছু না বলে সোজা জাফর সাহেবের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা শুনেছ কিছু? আফরান ভাইয়া নাকি বিয়েতে পার্টির ব্যবস্থা করছে। এগুলোকে বাড়িতে না করলে হয় না? আফরান বাড়িতে এসেছে? আমি তো জানি না। কালকে এসেছে, তোমার কাছে একবারও আসেনি। কতটা নিষ্ঠুর মন ভাইয়ার। আরিয়া মিথ্যে বলতো না, দেখলে প্রমাণ হয়ে গেল আবারও। আরিয়ার নামটা নিতেই জাফর সাহেবের মুখটা কেমন যেন অসহায়ের মতো হয়ে গেল। তার বাড়ি থেকেই অত্যাচারিত হয়ে মেয়েটা এভাবে চলে গেল। এর যে ঘৃণ্যতম লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। জাফর সাহেব কথাটা ভাবতেই চোখে জল এসে গেল। সামিরা বুঝতে পেরে বলল, এসব ভেবে শুধু শুধু কষ্ট পেয়ে লাভ আছে? শোনো না, কাঁদবে না একদম তুমি। বলে সামিরা জাফর সাহেবের চোখ মুছে দেয়। জানিস কিছু? কিসের পার্টি রে? জানলে তো তুই এতক্ষণে জেনেই যেতি, তাই না? আচ্ছা বাদ দে, সে যাই হোক, আমাদের তাতে কি? সন্ধে হলেই চলে যাব। কালকে যাব। চাচা এখনো ঠিক হয়নি। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম। এভাবে চাচাকে ফেলে যাওয়া ঠিক হবে না। আরিয়া অনলাইনে প্রত্যেক মডেলের ছবি দেখছে। দুপুরবেলা নদীর পাড়ে গিয়ে আর ইচ্ছে করেনি অন্য কোথাও যেতে, তাই বাসায় চলে আসে। শুয়ে শুয়ে আগে ওই বাইকের নাম, মডেল সবকিছু জেনে পরে গিয়ে এই কোম্পানিতে খোঁজ নেবে, এটি তার উদ্দেশ্য। একের পর এক বাইকের ছবি দেখে যাচ্ছে। মাঝেই কারো কল আসে। আরিয়া বিরক্ত হয়ে নামটার দিকে তাকালে MS দিয়ে সেভ করা নামটা দেখেই ফোনটা রিসিভ করে কানে দিল। 1 মিনিটের মাথায় আরিয়া রাগে জেতে ফোনটা হাত থেকে ফ্লোরে ছুঁড়ে মারে। পেয়েছি কি আমাকে? যেটা নিষেধ করেছি সেটা নিয়ে এত বাড়াবাড়ি কেন করতে হবে? ওই লোকটার সামনে নেক্সট আর যাব না। কালকেই তো শুনিয়ে আসলাম, তবে আজ কেন আবারও? মেরে ফেলবো ওই মহিলাকে, একজনকেও ছাড়বো না। আরিয়ার শরীর রাগের তোপে কাঁপছে। চুলগুলো দুহাতে চেপে ধরে মাথা নুয়ে চুল টেনে রাগ কমানোর চেষ্টা হয়তো। চৌধুরী বাড়ির গেট থেকে শুরু করে পুরো বাড়ি ফুল আর কালারিং লাইটের আলো, আবার আজকের নিউ কিছু কালেকশনের ঝাড়বাতি লাগিয়েছে আগেরগুলো খুলে। যদিও মুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু যেই কারণে এসবের আয়োজন
সেই কারণটা ভালো কোনো কাজের নয়। এসকে এর সাথে যেই শেয়ারের আঞ্জাম দেওয়ার কথা দিয়েছিল আফরান, সেটারই দলিল নিয়ে শবনম সকালে আফরানের কাছে গিয়েছিল। বিষয়টা বিরক্তিকর হলেও আফরান চুপ করে মেনে নিয়ে বাড়িতে ইনভাইট করে। যেহেতু প্রস্তাবটা আরিয়া করেছিল, তাই অবশ্যই এখানে আরিয়ার থাকাটা সবচেয়ে জরুরি শবনমের কাছে। তার কাছে আরিয়া শুধুমাত্র ব্যবহারের জিনিস। ডিলটা কমপ্লিট হলেই এত বছরের যে প্রতিশোধের নেশাটা কাজ করছে সেটাই করবে বলে পুষে রেখেছে। কিন্তু ওই নাবিলটা না আবার মাঝে এসে সবটা ভেস্তে দেয়, সেটারই আশঙ্কা। সময়টা সন্ধ্যার অনেকটা পরে। আয়ুষ একটু অফিসে গিয়েছিল, যেহেতু বাবা যায়নি কাজটাও তার উপরে বর্তায়। এসেই বাহির থেকে এসব দেখে কিছুটা বিস্মিত হয়। ভেতরে এসে সবটা পরখ করে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি। তাই প্রথমেই জাফর সাহেবের কাছে যাওয়ার উদ্দেশ্যে কদম ফেলতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, কিরে, তোদের বাড়িতে অনুষ্ঠান কিসের, বললি না তো? আয়ুষ পেছন ঘুরে তাকায়। সাদেককে দেখে মুখে হাসির রেখা টেনে সাদেকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, কখন আসলি, বললি না যে? সাদেক আয়ুষের পিঠে হালকা শব্দে দুটো থাপ্পড় মেরে বলল, এখন কি আমাকে বলে বলে আসতে হবে তোদের বাড়ি? আয়ুষ সাদেককে ছেড়ে দিয়ে বলে, সেটা কখন বললাম? তা বউকে দেখার জন্য বুঝি এত তারা যে ডিরেক্ট বাড়ি চলে আসলি? বেশি কথা বলিস। বউকে দেখার হলে এখানে কেন আসলাম? আর তুই তো জানিস ওই ব্রো বিয়েটার ব্যাপারে, তাহলে আবার কোনো কেন বলছিস? ঠিক হে ইয়ার, আমিও দেখে নিব কতদিন বউ ছাড়া দূরে থাকতে পারিস। পেছন থেকে সামিরা বলে উঠল, ভাইয়া কখন আসলেন? সাদেক স্মিত হেসে বলল, বলে আয়ুষের পেটে ঘুষি মারলো আস্তে। আহ, কি করছিস? যা তো, ওভার অ্যাক্টিং বন্ধ কর, আগে ফ্রেশ হয়ে আস। হ্যাঁ ভাইয়া, আপনি যান, আমি আর প্রেমা কিছু তৈরি করছি। প্রেমা? আই মিন, ও কি এখানে এসেছে? ওহ, তাহলে তুই না জেনে এসেছিস? দেখলি, হার্ট কানেক্ট এমনি হয়। বলে হু হু করে হাসতে লাগলো। পেছন থেকে কড়া গলায় কেউ একজন বলে উঠল, এটা মজা করার জায়গা না, কথা বলার হলেও উপরে গিয়ে কথা বল, পার্টি মেম্বার্স আসবে। সবার দৃষ্টি এখন দরজার কাছে। আফরান কারোর দিকে না তাকিয়ে পাশ কেটে সোজা হেঁটে উপরে চলে যায়। তার মানে আফরান ব্রোর বিজনেস পার্টি হবে হয়তো, সেটা নিয়ে আমরা মাথা ব্যথা না করলেও চলবে। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। তুই কি আমাকেও বললি? সামিরা আবার পেছন ফিরে তাকায়। কি হলো, উত্তর দে। যার ইচ্ছা যাবেন, কিন্তু আপাতত সাদেক ভাইয়াকে মিন করেছি, আপনি নিজেকে মনে করলে করতেই পারেন। কথাটা ইচ্ছে করে খোঁচা দিয়ে বলে দ্রুত পায়ে কিচেনের দিকে চলে যায়। আয়ুষ কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। প্রেমার ওপর থেকে সবটাই খেয়াল করেছে, তবে সে নিচে গিয়ে কি করবে? উল্টো নিজেকে সবার মাঝে ছোট মনে হবে, তাই তো যায়নি। এতগুলো বছর পর আবারও পাবার আছে সেই চৌধুরী বাড়ির রাজকীয় সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি চিরচেনা বাড়িতে, যার প্রতিটি জায়গা তার খুব ভালো করেই চেনা। আচ্ছা, কোনো কিছু পরিবর্তন হয়েছে কি, নাকি আগের মতোই আছে সবটা? গেটের সামনে দাঁড়িয়ে আরিয়া এসব ভেবে যাচ্ছে। আরিয়া নীরবতায় প্রকাশ করছে, অতীত নিয়ে ভেবে যাচ্ছে। পাশ থেকে নাবিল বলল, শ্রাবণী, কি হলো? চলো, আমি আছি তো, সমস্যা হবে না। ওই শবনমের সাথে পরে বোঝাপড়া করে নেব, আপাতত কিছু করার নেই। আর ভয় পেও না, আমি তোমার পাশ থেকে কোথাও যাব না। আরিয়া কথা না বাড়িয়ে নোজ মাস্কটা একটু টেনে, মাথার কেপটাও একটু নিচের দিকে টেনে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গেট পেরিয়ে ভেতরে পা রাখলো। আরিয়া রুমের ভেতরে ঢুকতেই পাশ থেকে কয়েকজন লোক ওয়েলকাম ম্যাম বলে সম্মাননা জানালো। আরিয়ার হাত পা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে রুমের মাঝে বরাবর যে ছোট টেবিলটা রাখা আছে দেখেই বোঝা যাচ্ছে আলোচনাটা এখানেই হবে, তাই চেয়ার টেনে সেখানে বসলো। আরিয়ার পেছনে মায়া দাঁড়িয়ে আছে, পাশেই নাবিলও বসে গিয়েছে। শবনম অবশ্য এখনো আসেনি। আরিয়া বারবার হাত কচলাচ্ছে, হাতের তালু ঘামছে। রিল্যাক্স শ্রাবণী, তেমন কিছু নয়, শুধুমাত্র কিছু সাইন লাগবে। তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, কাজ শেষেই চলে যেও। আরিয়া কিছুই বলছে না, চুপচাপ মাথা ঠান্ডা রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওয়েট একটু, আমি আসছি বলে নাবিল জায়গা ছাড়ে। উদ্দেশ্য ড্রিঙ্ক করবে একটু। শ্রাবণী এসব পছন্দ করে না, তাই জায়গা থেকে উঠে ডিরেক্ট অন্য কোথাও চলে গিয়েছে। একজন ওয়েটার এসে বলল, ম্যাম লাগবে কিছু? বলে একটা ড্রিঙ্কসের গ্লাস এগোতে গেলেই মায়া বলল, ম্যামের জন্য আর জুস প্লিজ। আর এইসব ম্যামের সামনে দ্বিতীয়বার নিয়ে আসবেন না, ওকে? লোকটা সম্মতি জানিয়ে হাতের ট্রে থেকে জুসের একটা গ্লাস টেবিলে রেখে চলে যায়। হঠাৎ করেই সামিরা এসে মায়ের কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলতে লাগলো, একটু কথা বলবো, শুনবেন? ইয়েস, কিছু বলবেন? আপনার ম্যামের নামটা জানতে পারি? এসকে গ্রুপ সিইও মিস শ্রাবণী। এটুকু বলতে ফিসফিস আওয়াজ শুনে আরিয়া পেছন ঘুরে তাকিয়ে কিছু বলতে নিবে, তখনই চোখ যায় সামিরার দিকে। সামিরাও খেয়াল করে মুখে হাসি দিয়ে ভীত গলায় বলল, আসলে ম্যাম আমি এবারের বউ, আপনারা যার সাথে বিজনেস নিয়ে কথা বললেন তার ছোট ভাইয়ের বউ। বলছিলাম যে একটু কথা বলা যাবে আপনার সাথে? পাশ থেকে মায়া বলে উঠল,